ডিসক্লেমার, এই ভিডিওতে বলা কাহিনী বিভিন্ন সূত্র থেকে সংগ্রহ করা হয়েছে এবং এটি স্থানীয় লোককথা ও প্রচলিত গল্পের উপর ভিত্তি করে তৈরি। আমরা এর সত্যতা যাচাই করিনি। দর্শকরা অনুগ্রহ করে এটি বিনোদন হিসেবেই উপভোগ করুন। নমস্কার। আজকের আলোচনায় আমরা একটা বাংলা ভৌতিক গল্পের গভীরে যাব। গল্পটার নাম সিঁড়ির নিচের ছায়া। গল্পটা রায়গঞ্জ শহরের এক পুরনো দোতলা বাড়িকে ঘিরে। সেখানে এক পরিবার ফিরে আসে অনেক বছর পর, আর তারপর থেকেই শুরু হয় যত রহস্য। ঠিক, আর কেন্দ্রবিন্দুতে রয়েছে বাড়ির ওই পুরনো সিঁড়িটা। একদম। তো চলুন শুরু করা যাক। এই গল্পের পড়তে পড়তে যে ভয়, যে ইঙ্গিতগুলো লুকিয়ে আছে, সেগুলো একটু বোঝার চেষ্টা করি আজ। নিশ্চয়ই। এই ধরনের গল্প মানে পুরনো বাড়ি, রহস্যময় সিঁড়ি, এগুলো বাংলা ভৌতিক সাহিত্যে কিন্তু খুব পরিচিত একটা মোটিভ, প্রায়শই দেখা যায়। হ্যাঁ, আর এখানে শুধু ভয় দেখানোই উদ্দেশ্য নয়, বরং অতীতের কোনো ঘটনা কিভাবে বর্তমানকে প্রভাবিত করে সেই দিকটাও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। ঠিক বলেছেন। পুরনো বাড়িগুলো যেন সময়ের সাক্ষী, অনেক স্মৃতি, অনেক ঘটনা ধরে রাখে। আর সিঁড়ি তো দুটো তলাকে শুধু যুক্ত করে না, অনেক গল্পে এটা যেন দুটো ভিন্ন জগৎ বা সময়ের মধ্যে একটা সংযোগের মতো কাজ করে। এই গল্পেও সিঁড়িটা প্রায় একটা চরিত্রের মতোই। গল্পের শুরুতেই দেখুন, নিশান্তর ছোট বোন রূপা, সে সিঁড়ির নিচে একটা কালো ছায়ামূর্তি দেখে খুব ভয় পেয়ে যায়। কিন্তু প্রথমে কেউ তেমন গুরুত্ব দেয় না, তাই তো? হ্যাঁ, প্রথমে সবে ভাবে ছোট মানুষ, হয়তো মনের ভুল। কিন্তু ব্যাপারটা জটিল হয় যখন রাতে নিশান্ত নিজে সিঁড়িতে কারো হেঁটে চলার শব্দ পায়, স্পষ্ট শব্দ। অথচ গিয়ে দেখে কেউ নেই। এখানেই তো খটকাটা লাগে। মানে একজনের দেখানো হয় উড়িয়ে দেওয়া গেল, কিন্তু যখন অন্যজন একই জায়গায় অন্য এরকম কিছু অনুভব করে, তখন বিষয়টার ব্যক্তিগত থাকে না, তাই না? একটা প্যাটার্ন তৈরি হতে শুরু করে। রূপার দেখা আর নিশান্তর শোনা দুটো আলাদা ইন্দ্রিয়ের অভিজ্ঞতা, কিন্তু উৎসটা যেন একই, ওই সিঁড়িটা। আচ্ছা, ভৌতিক গল্পে সিঁড়ির ব্যবহার নিয়ে কি বলবেন? এটা কি কোনো বিশেষ তাৎপর্য বহন করে? অবশ্যই। অনেক সংস্কৃতিতে সিঁড়িকে একটা থ্রেশহোল্ড বা সীমারেখা হিসেবে দেখা হয়, মানে দুটো অবস্থানের মাঝখানের জায়গা। এই গল্পে সিঁড়িটা যেন বাড়িটার নিরাপদ আশ্রয়, আর বাইরের বা নিচের অন্ধকার, অজানা কিছুর মধ্যে একটা পথের মতো। তার মানে অশুভ শক্তি বা অতৃপ্ত আত্মার প্রবেশের পথ। হ্যাঁ, অনেক গল্পে সেভাবেই দেখানো হয়। অথবা ধরুন দুটো ভিন্ন বাস্তবতার সংযোগস্থল। এখানে সিঁড়িটা কি শুধু ইট কাঠের, নাকি অতীতের কোনো ঘটনার ভার বয়ে বেড়াচ্ছে? এই প্রশ্নটা কিন্তু গল্পটা শুরুতেই তুলে দেয়। আর ঘটনার ক্রমবৃদ্ধিটাও বেশ লক্ষণীয়। প্রথমে রূপার দেখা, তারপর নিশান্তর শোনা। এটা কি শুধুই ভয়টা ছড়িয়ে পড়ছে, মানে সাইকোলজিক্যাল? সেটাও একটা সম্ভাবনা, মানে ভয়ের সংক্রমণ বা মাস হিস্টেরিয়ার মতো ব্যাপার। কিন্তু গল্পটা যেভাবে এগোয়, তাতে মনে হয় লেখক হয়তো আরও গভীর কিছুর দিকে ইঙ্গিত করছেন। ঠিক, কারণ এরপরেই গল্পে আসে এক প্রতিবেশী বৃদ্ধের কথা। তিনি বাড়িটার পুরনো ইতিহাস জানান। হ্যাঁ, এই অংশটা খুব গুরুত্বপূর্ণ। কি বলেছিলেন তিনি? তিনি জানান যে বহু বছর আগে এক কিশোর ওই সিঁড়ির নিচেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল। ওহ, এই তথ্যটা জানার পর তো পুরো প্রেক্ষাপটটাই পাল্টে যায়। একদম। সিঁড়িটা তখন আর শুধু একটা সিঁড়ি থাকে না, মনে হয় যেন ওই কিশোরের শেষ মুহূর্তের কষ্ট, যন্ত্রণা সব ওখানে জমাট বেঁধে আছে। এখানেই অতীতের সঙ্গে বর্তমানের সংযোগটা খুব স্পষ্ট হয়ে ওঠে। ওই মর্মান্তিক ঘটনা, ওই ট্র্যাজেডি, সেটাই যেন বর্তমানের এই অলৌকিক অভিজ্ঞতার উৎস। এই অতৃপ্ত আত্মা বা স্থানিক অভিশাপের ধারণাটা তো খুব কমন, তাই না? খুবই কমন, বিশেষ করে বাংলা ভৌতিক গল্পে। কিন্তু এর একটা অন্যদিকও ভাবা যেতে পারে। মানে শুধু অতৃপ্ত আত্মা নয়, বরং একটা তীব্র মানসিক আঘাত বা ট্র্যাজেডি কিভাবে একটা নির্দিষ্ট জায়গার পরিবেশকে প্রভাবিত করতে পারে। মানে জায়গাটার মধ্যে একটা নেতিবাচক শক্তি তৈরি হয়। অনেকটা সেরকম। ধরুন ওই আত্মহত্যার ঘটনাটা এতটাই ভয়াবহ ছিল যে তার একটা রেশ, একটা স্মৃতিচিহ্ন ওই বাড়ির কংক্ষিতেই যেন মিশে আছে। যারা পরে সেখানে থাকতে আসছেন, তারা হয়তো সেই নেতিবাচক ভাইব্রেশনটা অনুভব করছেন। ইন্টারেস্টিং পয়েন্ট, কারণ এর পর থেকেই রূপার আচরণে একটা বড় পরিবর্তন আসে। হ্যাঁ, সে কেমন যেন হয়ে যায়, তাই না? খুব চুপচাপ, নিজের মধ্যে গুটিয়ে থাকে, ফিস ফিস করে কথা বলে। মনে হয় যেন অন্য কারোর সাথে কথা বলছে, যাকে আমরা দেখতে পাচ্ছি না। অদৃশ্য কারোর সঙ্গে সংযোগ। হ্যাঁ, আর সবচেয়ে ভয়ের ব্যাপার ঘটে
এক রাতে নিশান্ত শোনে রূপা সিঁড়ির নিচে বসে বলছে সেও নাকি ওই কিশোরের মতো মুক্তি চায়। সাংঘাতিক! এটা শোনার পর তো যে কারো শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যাবে। মানে রূপা কি সত্যি ওই কিশোরের আত্মার দ্বারা প্রভাবিত, নাকি ওই শোনা গল্প, বাড়ির পরিবেশ, এই সব মিলিয়ে ওর মনের ওপর এমন চাপ সৃষ্টি করেছে যে ও এরকম ভাবছে? এটাই গল্পের সবচেয়ে জটিল জায়গা। মনস্তাত্ত্বিক ব্যাখ্যা নাকি অতিপ্রাকৃত? রূপা কি সত্যি কোনো অশুভ শক্তির শিকার, নাকি এটা এক ধরনের সাজেশন? মানে ওই গল্পটা শোনার পর তার অবচেতন মন এমনভাবে প্রভাবিত হয়েছে যে সে নিজেকে ওই কিশোরের সঙ্গে আইডেন্টিফাই করছে। কিন্তু নিশান্ত যে শেষ মুহূর্তে ওকে আটকাতে গিয়ে সিঁড়ির নিচে একটা কুয়াশার মতো ছায়া দেখতে পায়, সেটার কি ব্যাখ্যা? ওই ছায়াটা, সেটাও একটা বড় প্রশ্ন। নিশান্ত তখন প্রচণ্ড মানসিক চাপের মধ্যে আছে, বোনের জীবন বাঁচানোর তাগিদ। সেই অবস্থায় দেখা ওই ছায়া কি শুধুই ওর মনের ভুল, ওর নিজের ভয় আর উদ্বেগের প্রতিফলন, নাকি সত্যি সত্যি অশুভ শক্তির উপস্থিতি? অথবা দুটোই? মনস্তত্ত্ব আর অতিপ্রাকৃত এখানে যেন মিলেমিশে একাকার হয়ে গেছে। গল্পটা কোনো সহজ উত্তর দেয় না। বাড়িটা নিজেই যেন একটা জীবন্ত চরিত্র হয়ে উঠেছে, যা অতীতের যন্ত্রণা আর বর্তমানের ভয়কে একসঙ্গে ধারণ করে আছে। পরিণতি যা হওয়ার তাই হয়, পরিবারটা আর থাকতে পারে না ওই বাড়িতে। স্বাভাবিক, এইরকম পরিস্থিতিতে থাকা সম্ভবও নয়। তারা বাড়ি ছেড়ে চলে যায়, কিন্তু গল্পটা এখানেই শেষ হয় না, তাই না? না, এখানেই ভৌতিক গল্পের আসল মজাটা। একটা রেশ থেকে যায়। শোনা যায় ওই বাড়িটা নাকি আজও খালি পড়ে আছে, কেউ থাকে না। আর রাতের বেলায় ওখান থেকে নাকি সিঁড়িতে হাঁটার শব্দ শোনা যায়, বা ফিসফিসানির আওয়াজ, যেন সেই ছায়াটা এখনো ওখানে আছে, কারো অপেক্ষায়। একটা অমীমাংসিত রহস্য এটাই এই ধরনের গল্পের মূল আকর্ষণ। একটা পুরনো বাড়ি, মর্মান্তিক অতীত, কিছু ব্যাখ্যাতীত ঘটনা, আর তার ফলে একটা পরিবারের মানসিক টানাপোড়েন। সব মিলিয়ে একটা গা ছমছমে পরিবেশ। কিন্তু শেষে প্রশ্নটা থেকেই যায়, সিঁড়ির নিচের ওই ছায়াটা আসলে কি? সেটা কি সত্যিই ওই কিশোরের অতৃপ্ত আত্মা যে মুক্তি খুঁজছে, নাকি বছরের পর বছর ধরে জমে থাকা ভয়, মানুষের মুখে মুখে ফেরা গল্প আর কল্পনারই একটা রূপ? এই গল্পগুলো আমাদের এত টানে কেন বলুন তো? শুধু ভয়ের জন্যে? আমার মনে হয় শুধু ভয় নয়, এগুলো আমাদের অস্তিত্বের কিছু মৌলিক প্রশ্নকে নাড়া দেয়। যেমন ধরুন মৃত্যুর পরে কি হয়, অজানা নিয়ে আমাদের চিরন্তন ভয় আর কৌতূহল। আর অতীতের প্রভাব, অতীত কি সত্যিই কখনো পুরোপুরি মুছে যায়? সেটাই। আর এই ধারণাটাও খুব শক্তিশালী যে স্থান বা জায়গা কিভাবে স্মৃতি, আবেগ, এমনকি ট্রমাকেও ধারণ করতে পারে। ওই বাড়িটা যেন কিশোরটির যন্ত্রণার প্রতিধ্বনি বহন করছে। তাহলে যাকে আমরা ভৌতিক বলছি, সেটা কি সবসময় বাইরের কিছু, নাকি আমাদের মনের ভেতরের অন্ধকার, যা কোনো বিশেষ পরিস্থিতিতে, বিশেষ স্থান বা ঘটনার সংস্পর্শে এসে হয়তো মূর্ত হয়ে ওঠে? এটাও একটা ভাবনার বিষয়। তাহলে শেষ পর্যন্ত ওই ছায়াটা কি অতীতের প্রতিধ্বনি, বর্তমানের মনের ভুল, নাকি দুটো মিলেমিশে একাকার? উত্তরটা হয়তো অজানাই থেকে যাবে। আর এই অজানার মধ্যেই লুকিয়ে আছে গল্পের শক্তি, তার রহস্য। হয়তো উত্তর খোঁজার চেষ্টা করার চেয়ে এই রহস্যটাকে অনুভব করাটাই বেশি রোমাঞ্চকর। ঠিক বলেছেন। উত্তর না পাওয়াই হয়তো এই গল্পের সবচেয়ে বড় পাওয়া। শ্রোতারাও নিশ্চয়ই ভাববেন এটা নিয়ে। আজকের মতো এখানেই শেষ করি। হ্যাঁ, আজকের মতো এখানেই থামা যায়।